সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো তোমরা। আজকে আবার ফিরে আসলাম আইসিটি ক্লাসের চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করছিলাম। চ্যাপ্টার 2 এর শেষ পর্যায়ে চলে আসছে। আমরা সবগুলো টপিকে প্রায় আলোচনা করে ফেলেছি। ক্রিয়েটিভ কোশ্চেন ডিসকাশন চলছিল লাস্ট ক্লাসে, যেখানে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা ওই ধরনের কোশ্চেনগুলো নিয়েই ক্রিয়েটিভ কোশ্চেনের গ এবং ঘ ডিটেল ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে আমরা চ্যাপ্টার 2 থেকে, চ্যাপ্টার 2 এর নাম ছিল ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। আজকে আমরা মেইনলি যাব ক্রিয়েটিভ কোশ্চেন রিভিউ, একটু পর্যালোচনা করে দেখি পেছনের টপিকগুলো নিয়ে। রিভিশন ক্লাস তো লাস্ট ক্লাসে ছিল আমাদের। আজকে আমরা যেখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করব সেই টপিক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি, যেখান থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় তোমার ক্রিয়েটিভ কোশ্চেনগুলো, সৃজনশীল কোশ্চেন ওখান থেকে আসে। নেটওয়ার্ক টোপোলজি কি ছিল আমাদের? নেটওয়ার্ক সম্পর্কে অনেক কথা হয়েছে, শ্রেণী বিভাগ নিয়ে আমরা কথা বলেছি। আর নেটওয়ার্ক টোপোলজি ছিল হচ্ছে নেটওয়ার্কের কম্পিউটারগুলোর মধ্যে ফিজিক্যাল ইকুইপমেন্ট, কম্পোনেন্ট, যে ফিজিক্যাল ডিভাইসগুলো আছে, যে কম্পোনেন্টগুলো আছে, তাদের মধ্যে সংযোগের যে ব্যবস্থা, সেটাকে আমরা বলছি নেটওয়ার্ক টোপোলজি। সংযোগটা আমরা বিভিন্নভাবে কানেক্ট করতে পারি। কোন প্রসেসে কি আঙ্গিকে আমরা কানেকশনগুলো দেব, সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। এগুলো নিয়ে কথা হয়েছে। আজকে আমি দেখাবো এখন যে নেটওয়ার্ক টোপোলজি থেকে সাধারণত কোশ্চেনগুলো কি রকম হয়। সো নিচে কিছু ফিগার, চিত্র দেখি টোপোলজি, যেটা দেখে তোমরা গেস করার চেষ্টা করবে কোনটা কোন টোপোলজি, তার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন চিত্রটা যদি এরকম হয়, সেক্ষেত্রে আমি মার্কিং করছি টার্মিনাল বা ওয়ার্ক স্টেশন বলি, আমরা নোড বলি, কম্পিউটার টার্মিনাল অথবা ওয়ার্ক স্টেশন। নাম্বার 1, 2, 3, 4, 5 and 6। আমি এই টার্মিনালের সংখ্যা বাড়াতেও পারি, কমাতেও পারি। এখন তোমাকে বলতে হবে, যদি বলি ফিগার 1, এই ফিগারে তুমি কোন টোপোলজি দেখতে পাচ্ছ? তাহলে নিশ্চয়ই আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে টোপোলজিতে মাঝখানে একটা মেরুদণ্ড বা ব্যাকবোন থাকে, তার উপরে অথবা নিচে বেশ কিছু টার্মিনাল দেখা যায়। যে টার্মিনালগুলো সরাসরি একে অপরের সাথে লিংক করতে পারবে না, কি করতে হবে? এই ব্যাকবোন বা এই কেবলটা শেয়ার করে সিরিয়ালে একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে ডেটা আদান প্রদান করা যায়। সেক্ষেত্রে কি করব? আমি কিন্তু টার্মিনালের সংখ্যা বাড়াতেও পারি, কমাতেও পারি। তবে এখানে কেবলের একটা ব্যাপার আছে। আমরা এই চ্যাপ্টারে 3টা কেবল নিয়ে কথা বলেছি। কোয়াক্সিয়াল কেবল ছিল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। সো এখানে কেবলের পরিমাণ বেড়ে যাবে যদি টার্মিনালের সংখ্যা বেড়ে যায়। টার্মিনাল যদি তুমি আরো বাড়িয়ে দাও, তাহলে কিন্তু একটা ট্রাফিক জ্যামের সম্ভাবনা আছে। তুমি যতটা টার্মিনাল কমাবা, তোমার ডেটা ট্রান্সমিশন ততটাই ফাস্ট হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটা আদান প্রদান করার ক্ষেত্রে। পাশাপাশি আমি যদি আরেকটা চিত্র দেখানোর চেষ্টা করি, মাঝখানে আমি হাব একটা ডিভাইস সেট করলাম, যেখান থেকে আশেপাশের বেশ কিছু টার্মিনালে আমি কানেকশন দিচ্ছি। সেখানে আমি নাম্বারিং করতে পারি, নাম্বার 1, টার্মিনাল নাম্বার 2, 3, 4 and 5। আমি টার্মিনাল সংখ্যা এখানেও বাড়াতে পারি, কমাতেও পারি। সো হাব সংশ্লিষ্ট যে টোপোলজি আমরা দেখি, এটা আমাদের নরমাল সেন্সে মনে আসে। এই টোপোলজিটার নাম কি? সো যদি কোশ্চেন করা হয় ফিগার 2 তে কোন টোপোলজি দেখতে পাচ্ছ, তার সুবিধা অসুবিধা লেখো, এই টাইপের যদি কোশ্চেন হয়, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো মাঝখানে একটা সার্ভার, হাব বা সুইচ যেটাই আমরা বলি, হাব সংশ্লিষ্ট একজন কন্ট্রোলার মাঝখানে আছে। তার আশেপাশে বেশ কিছু টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, যে টার্মিনালগুলো একে অপরের সাথে সরাসরি সংযোগ নিতে পারবে না। মাঝখানে এই হাবের সহযোগিতা নিয়ে কানেকশন তার মাধ্যমে অন্য প্রান্তে যাবে। কিছুটা বাস টোপোলজির সাথে মিল আছে আমি বলবো। তো হাবের কাজটা কি? হাব হচ্ছে একটা কন্ট্রোলিং পাওয়ার, সার্ভার, সে সার্ভিস দেয়।
ক্লাসে অ্যাজ এ টিচার আমি যখন ক্লাস নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু পুরো ক্লাসের কন্ট্রোলিং পাওয়ারটা একজন টিচার সে কন্ট্রোল করছে। আর যতগুলো স্টুডেন্ট শিক্ষার্থী বসে আছে তাদের সাথে কিন্তু টিচারের সংযোগ আছে, তবে তাদের মধ্যে ডিসকাশনের সুযোগ নাই। টিচারের মাধ্যমে তারা কোশ্চেন করছে কেউ না কেউ, টিচার যখন অ্যান্সার দিচ্ছে সেই কোশ্চেন আবার সবার কাছে যাচ্ছে। তার মানে ইনফরমেশন কিন্তু গিভ এন্ড টেক পলিসির মতো শেয়ার করা যায়, ডেটা আদান প্রদান করা যাচ্ছে। মাঝখানে কাজ করছে একজন, সে হচ্ছে টিচার। তো একটা ক্লাসের টিচারকে আমি বলবো হাফ, উনি কন্ট্রোলার, উনি কন্ট্রোল করছে, সার্ভিস দিচ্ছেন, বা মাঝখানে অনেকগুলো টার্মিনাল আসতে পারে। আমি কিন্তু টার্মিনালের সংখ্যা আরো বাড়াতেও পারি, মাঝে মাঝে আবার কমাতেও পারি। তাতে লাভ কি, টার্মিনাল সংখ্যা বাড়লে একটু ওয়েটিং টাইম বেড়ে যেতে পারে। কারণ টার্মিনাল 2 যখন টার্মিনাল 5 কে ডেটা পাস করতে চাচ্ছে কানেকশনের মাধ্যমে, সেক্ষেত্রে টার্মিনাল 2 কে হাবের সহযোগিতা নিতে হচ্ছে। তারপরে হাব যখন লিংকটা ফ্রি করে দিচ্ছে যে 5 এখন ফ্রি আছে, আমি ডাটা সাপ্লাই দিতে পারবো, তখন সে 5 এর কাছে আসছে। তো টার্মিনাল সংখ্যা আমি বাড়াতে পারি আমার ডিমান্ড অনুসারে, তবে এখানে কিন্তু ওয়েটিং টাইমের একটা বিষয় আছে। তো স্টার টোপোলজি নিয়ে তোমাকে ব্যাখ্যাগুলো জানতে হবে। তারপরে আমার চিত্রটা যদি এরকম হয়, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি ইচ্ছা করে 5টা 6টা আমার চিত্রের সৌন্দর্যের সুবিধার্থে আমি টার্মিনাল সাধারণত 4 5টা 6টার মধ্যে আছি। তো টার্মিনাল কিন্তু এরকম না, অসংখ্য টিভি স্টেশন থেকে শুরু করে বড় বড় ফ্যাক্টরি গার্মেন্টসে যখন একজন সুপারভাইজার যাচ্ছে, আমার ওয়ার্ক স্টেশনগুলোতে কর্মীরা এমপ্লয়িরা কিভাবে কাজ করছে, বড় বড় একটা নেটওয়ার্কের বিষয় আছে। আমাদের ক্লাসে যদি যেখানে 90+ স্টুডেন্ট যেদিন ক্লাসে উপস্থিত থাকে, একজন সার্ভার, একজন টিচার, একজন হাবের পক্ষে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। সেক্ষেত্রে নেটওয়ার্ক যদি স্ট্রং না হয় প্র্যাকটিক্যাল লাইফে, সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা, সার্ভিসটা ভালো পাওয়া যায় না। তো এখানে আমি মাত্র 5টা টার্মিনাল অথবা ওয়ার্ক স্টেশন দেখাচ্ছি। আবার সিরিয়াল দেখি আমরা 1 2 3 4 5 6, এই টাইপে আমি আমার সুবিধা মতো সিরিয়াল দিয়ে টার্মিনাল বা ওয়ার্ক স্টেশন বসাতে পারি। এইটা আমি যদি বলি ফিগার নাম্বার 3, এই চিত্র 3-এ তুমি কোনটা টোপোলজি দেখতে পাচ্ছ, তাহলে বলতে হবে বৃত্তাকার গোলাকারে কতগুলো টার্মিনালের মধ্যে যে কমিউনিকেশন যোগাযোগটা চলছে সেটাকে আমরা বলবো হচ্ছে রিং টোপোলজি। রিং এর মতো দেখতে, গোলাকার, বৃত্তাকার, এটাকে আমরা বলছি রিং টোপোলজি। রিং টোপোলজির সাথে যদি বলি 2 নাম্বার চিত্রের, উদ্দীপকের নানান ভাবে কোশ্চেন হবে। চিত্র 3 এবং 2 এর মধ্যে কোন টোপোলজি বেস্ট তোমার কাছে মনে হয় সেটা সুবিধা উল্লেখ করো। সৃজনশীল কোশ্চেন তো এভাবে হয়। তাহলে তোমাকে বলতে হবে চিত্র 2 এ আমি হাফ সংশ্লিষ্ট, তার মানে স্টার টোপোলজি দেখতে পাচ্ছি, এবং চিত্র 3 এ আমি বৃত্তাকার গোলাকার রিং টোপোলজি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে রিং এর আর হাবের মধ্যে পার্থক্যটা কোথায়? হাবে একজন কন্ট্রোলার আছে, সার্ভিসম্যান আছে যে সার্ভিস দেবে, পুরোটা কন্ট্রোল করবে। এখানে কিন্তু হাব বা সুইচ কোনো সার্ভিস কন্ট্রোলার নেই। এখন যদি প্রশ্ন করি, এগুলো তো আমাদের জানা কোশ্চেন, সবগুলো রিভিউ করছি আমরা, আজকে আমরা রিভিউ ক্লাস বলছি। তো এখন যদি প্রশ্ন করি রিং টোপোলজিতে 5টা টার্মিনাল আমি দেখতে পাচ্ছি, কোন টার্মিনালের পাওয়ার সবচেয়ে বেশি, কোনটাকে আমি প্রায়োরিটি দেব সবচেয়ে বেশি? হোয়াটস ইওর অ্যানসার? অ্যান্সার নিশ্চয় এরকম হওয়ার কথা যে কোনো টার্মিনালেরই প্রায়োরিটি নাই, প্রত্যেকের সমান প্রায়োরিটি পাবে। কারণ কেউ যদি ভুল করে ডেটা সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়, কেবলে যদি কোনো প্রবলেম দেখা দেয়, লিকেজ হয় ইত্যাদি যে কোনো কারণে যদি সাপ্লাই বন্ধ করে দেয়, 2 যদি 3 কে ডেটা সাপ্লাই বন্ধ করে দেয়, পুরো সিস্টেমটাই কিন্তু অফ হয়ে যাবে, কারণ এখানে সার্ভার বা কন্ট্রোলার নাই। এবং সেক্ষেত্রে এটা নিরূপণ করা, সলভ করা একটু টাফ। কার কেবলের প্রবলেম হয়েছে, প্রত্যেকের মাঝের যে কেবলগুলো আছে, কোয়াক্সিয়াল টুইস্টেড পেয়ার যেটাই বলি আমরা, ওই প্রত্যেকের কেবল টেস্ট করার পরেই শুধু আমি বলতে পারবো যে 2 এবং 3 এর মাঝে ডেটা কমিউনিকেশনের প্রবলেম আছে, বাকিরা ঠিক আছে। তারপর রিকভারির একটা বিষয় আছে। কিন্তু যদি স্টার টোপোলজি হতো তাহলে কি হতো? কোনো কারণে যদি 3 নম্বরের টার্মিনালে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে 3 কিন্তু অফ হয়ে যাবে, বাকিদের কাজ চলবে, কারণ হাব তো ঠিক আছে। তবে হাব যদি প্রবলেম হয়, যে কন্ট্রোল করছিল, সার্ভিস দিচ্ছিল, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই অচল হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ক্লাসে একজন টিচার যদি ওই মুহূর্তে না থাকেন, সিক হয়ে পড়েন, তাহলে ক্লাসটা কিছুক্ষণের জন্য পোস্টপন্ড হয়ে যায়, ওই দিনই ক্লাসটা অফ হয়ে যেতে পারে। যদি কোনো স্টুডেন্ট, শিক্ষার্থী হঠাৎ সিক হয়ে যায়, তাহলে কি হয়? তার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, বাকিদের ক্লাস কিন্তু চলবে। সুতরাং ওই সেন্স থেকে আমি বলবো নেটওয়ার্কের ক্ষেত্রে রিং টোপোলজির চেয়ে স্টার টোপোলজি অবশ্যই বেটার। এখানে সার্ভিসটা ভালো যদি হাব অ্যাক্টিভ থাকে। আরো আমরা টোপোলজি পেয়েছিলাম, ছিল
আমি আবারও প্রায় একই রকম আরেকটা ছবি আঁকার চেষ্টা করছি। এখন যদি প্রশ্ন করি ফিগার নাম্বার 4 যদি বলি, এখন তুমি কোন চিত্র দেখতে পাচ্ছ, তাহলে বলবো যে আমি মনে হয় ভুল করে সেম পিকচার আবার এঁকে ফেলেছি। কিছুটা সেরকমই সিরিয়াল দিতে পারি আমরা 1 2 টার্মিনাল নাম্বার 3 4 5। দুটো চিত্র বা ফিগার আমরা প্রায় একই দেখছি, সেম তো হওয়ার কথা না। আমরা এখন যেটা করব, এটার সাথে এটার মিল আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ ব্যবস্থা গোলাকার যে চিত্র বা টোপোলজি দেখি সেটাকে আমরা বলবো রিং টোপোলজি। তাহলে এটা যেহেতু সেম রিং টোপোলজি, আমি বলতে চাচ্ছি এটা রিং না। এক নাম্বার টার্মিনালের সাথে 2 এবং 5 এর সংযোগ আছে, এখন পর্যন্ত রিং। এখন আমি একের সাথে 3 এর সংযোগ ছিল না, দিলাম। একের সাথে সরাসরি ডাইরেক্ট 4 এর ছিল না, দিলাম। এখন আমি কি বলতে পারি, এক নম্বর টার্মিনালের সাথে বাকি 4টা টার্মিনালেই সরাসরি সংযোগ আছে। সেম 2 নাম্বারটা কনসিডার করো, এই ওয়ার্ক স্টেশন এই টার্মিনালটা যদি আমি কনসিডার করি, সেক্ষেত্রে আমি দেখব 2 এর সাথে 1 এর এবং 3 এর তো আগে সংযোগ দেওয়াই ছিল যখন আমার রিং টোপোলজি ছিল। এবার আমি 2 এর সাথে সরাসরি 4 এর সংযোগ দিতে চাই। 2 এর সাথে 5 ডাইরেক্ট নাই, আমি 2 এর সাথে 5 কেও সংযোগ দিতে চাই। 1 2 কভার করেছে, প্রত্যেকের সাথে সংযোগ আছে। নাও আই ওয়ান্ট টু গো টার্মিনাল নাম্বার 3। 3 কি বলছে, 3 এর সাথে প্রায় সবারই সংযোগ আছে এক্সেপ্ট 5, শুধু 5 এর সাথে নাই। সো উই হ্যাভ টু গো 5। 3 থেকে আমরা 5 এ গেলাম, 4 এর সাথে অটোমেটিক্যালি হয়েছে। মাঝখানে একটা স্টারের মতো ছবি দেখতে পাচ্ছি, সে যাই হোক, আমি কিন্তু রিং এর মতো একটা পিকচার ড্র করার চেষ্টা করেছিলাম, এখন আর রিং এ নাই, কিছুক্ষণ আগে তো রিং ছিল। এবার এটাকে আমি কি কোন টোপোলজি বলবো, অ্যানসার নিশ্চয় দিচ্ছ তোমরা, মেশ টোপোলজি। সো রিং কে মেশে রূপান্তর করা যায়। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট শুড আই সে রিং টোপোলজি এন্ড মেশ টোপোলজি। রিং টোপোলজির সাথে মেশ টোপোলজির পার্থক্য হচ্ছে রিং টোপোলজিতে প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ সরাসরি নেই, মেশ টোপোলজিতে প্রত্যেকের সাথে প্রত্যেকের ডাইরেক্ট সংযোগ আছে। হোয়াটস দ্য সিমিলারিটি, মিলটা কোথায়, মিলটা হচ্ছে এখানেও সবার সাথে সবার যোগাযোগ আছে, এখানেও সবার সাথে সবার এক্সেস যোগাযোগ আছে, তবে এখানে সরাসরি নেই, এখানে সরাসরি আছে। 4টা টোপোলজি নিয়ে আমরা কথা বলেছি। এখান থেকে এভাবে চিত্র দিয়ে, এর বাইরে আমাদের কি টোপোলজি ছিল, নাম বলো দেখি। ট্রি টোপোলজি, কিছুটা গাছের মতো শাখা প্রশাখা বিশিষ্ট, এর নিচে বেশ কিছু টার্মিনাল আমরা দেখতে পাই, আরো টার্মিনাল আসতে পারে, আরো লেভেল বা স্তর আমরা দেখতে পাই ইত্যাদি। এগুলোকে আমি বলবো হচ্ছে ট্রি টোপোলজি। ডিটেইল দেখাচ্ছি না, এগুলো নিয়ে আমাদের ডিসকাস আগে অনেক হয়েছে। ট্রি টোপোলজিতে বিভিন্ন শাখা প্রশাখা স্তরে স্তরে লেভেলগুলো নিচে ছড়িয়ে যাবে, সেটা হচ্ছে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজির প্রথম এই অংশটাকে বলা হয় রুট, মূল, যেখান থেকে গাছের জন্ম হয়, সৃষ্টি হয়, সেটাকে বলি রুট। তো বিভিন্ন স্তর আছে, লেভেল আছে, প্রতিটা স্তরে যে সমানভাবে বিন্যস্ত হবে তা কিন্তু না। এখান থেকে শাখা প্রশাখা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরে, এটা হয়তো বা নাই। এই টাইপের টোপোলজিকে আমরা বলবো ট্রি টোপোলজি। আরেকটা টোপোলজি আমাদের ছিল খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম ছিল হাইব্রিড টোপোলজি। যে টোপোলজি কয়েকটা টোপোলজির সংমিশ্রণে তৈরি, সেটাকে আমরা বলবো হাইব্রিড টোপোলজি, যেখান থেকে ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। তো ক্রিয়েটিভ কোশ্চেন রিভিউ আমরা বিভিন্ন ভাবে কোশ্চেন এখান থেকে তৈরি করতে পারি। এখন তোমাকে আমি কম্পেয়ার করে বলতে পারি হুইচ ওয়ান ইজ বেটার বিটুইন ফিগার নাম্বার 3 and 4। এই দুটোর মধ্যে কোনটা তোমাকে বেস্ট মনে হচ্ছে, উত্তম মনে হচ্ছে, তার সুবিধা লেখো। কোনটা তোমার কাছে মনে হচ্ছে একটু ফ্যাসিলিটি কম, তাহলে তার অসুবিধা দুইটি উল্লেখ করো। ক্রিয়েটিভ কোশ্চেনগুলোই ভালো হয়। আমি বলবো রিং টোপোলজি, চিত্র 3 যদি রিং টোপোলজি হয়ে থাকে, রিং টোপোলজির ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে কোনো একটা টার্মিনাল ডেটা সাপ্লাই অফ করে দিলেই পুরোটা অফ হয়ে যাবে। সেক্ষেত্রে রিং টোপোলজির চেয়ে মেশ টোপোলজি ভালো, তবে এখানে কেবলের সংখ্যা কম, এখানে কিন্তু কেবল একটু বেশি, তার মানে খরচা একটু বেশি পড়ে যাচ্ছে, একটু কস্টলি। তো আমার কথা থাকবে টোপোলজির কনসেপ্ট একদম ক্লিয়ার হওয়ার পরে তুমি সবগুলো টোপোলজির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো মনে রাখার চেষ্টা করবা, যেখান থেকে চিত্র দেখে তুমি সহজে বুঝতে পারো কোনটাতে কি আছে। সো এইভাবে যদি একটু আলোচনা করা যায়, তাহলে তুমি সহজে এখান থেকে যে কোনো ক্রিয়েটিভ কোশ্চেনের অ্যানসার তুমি সহজেই করতে পারবা। লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম ক খ নিয়ে,
যেগুলো বলতে পারো উদ্দীপকের বাইরে থেকেও নর্মাল সেন্সে অ্যান্সার করা যায়। গ এবং ঘ সাধারণত কোশ্চেনগুলো এখান থেকে আসে, ডিটেল যদি একটু চিত্রগুলো ধরে কাজ করতে পারো ভালো হয়। চ্যাপ্টার 2 অনেক বড় ছিল, আমরা প্রায় 1 মাসের বেশি টাইম ধরে এই চ্যাপ্টারে আছি। তো এখান থেকে সাধারণত কোশ্চেন ক্রিয়েটিভ হয় নেটওয়ার্ক টোপোলজি। আশা করছি তোমরা এখান থেকে একটু ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। যে বই তোমার হাতে আছে টেক্সট বইটা, ওখান থেকে তুমি এই হেল্পগুলো নিতে পারো, কাজে লাগবে। ক্রিয়েটিভ কোশ্চেনে আমি আরেকদিন সময় দেওয়ার চেষ্টা করব চ্যাপ্টার 2 থেকে। আজকে একটু মনে করিয়ে দিই, চ্যাপ্টার যেহেতু আমরা আগেই শেষ করেছি, এটা এখানে ডিসকাশন শেষ করতে চাচ্ছি। এই চ্যাপ্টারটা ভালোভাবে অ্যান্সার করতে চাইলে আইসিটি কিন্তু ইংলিশ রিলেটেড, যেহেতু একটা সায়েন্সের সাবজেক্ট আমরা পড়ছি, সো এখানে কিছু ফুল টার্ম আছে। শুধু পাস করার জন্য না পড়ে আমরা তো দেখতে পাচ্ছি ডে বাই ডে আমাদের জব সেক্টর, বাংলাদেশের ফিল্ডটা যেখানে আমরা বাস করছি কত চ্যালেঞ্জিং হচ্ছে। এখানে তোমাকে টিকতে গেলে একটু এক্সপার্ট, একটু স্মার্টনেস দেখাতে হবে। আইসিটির স্মার্টনেস সেটা হচ্ছে কিছু ফুল ফর্ম আমরা আগে শিখেছিলাম। এই চ্যাপ্টারে বেশ কিছু ফুল ফর্ম আছে অনেকগুলো, সেখান থেকে আমরা যেগুলো আমরা মনে পড়ছে, সিরিয়ালি বলা সম্ভব নেই মুহূর্তে, এই চ্যাপ্টার থেকে যেগুলো মনে পড়ছে ওই টার্মগুলো আমি দেওয়ার চেষ্টা করি। ইজিগুলো আগে বলি। আমরা নেটওয়ার্ক পেয়েছিলাম প্যান, পেয়েছিলাম ল্যান্ড, আরো ছিল ম্যান, নেটওয়ার্ক পেয়েছিলাম ওয়ান। এখন তার মিনিং লিখবো না, এগুলো নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গেছে। আমি চাচ্ছি রিভিউ ক্লাস, রিভিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি আমরা, এখানে এগুলোর জন্য তোমার চলে আসে রিভিউ এর মধ্যে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে আমরা পাচ্ছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইত্যাদি। এরপরে সিরিয়ালে না গিয়ে যা যা মনে পড়ছে বলছি। সিডিএমএ, এফডিএমএ, টিডিএমএ, এই টাইপের জিনিসগুলো আমরা পেয়েছিলাম। একটা মনে করলে বাকিটা তোমার চলে আসে। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, প্রায় ক্যাটাগরিগুলো একই রকম। আমরা যদি আরো কিছু চেষ্টা করি, যেমন আমরা পেয়েছিলাম জিএসএম, তার সাথে পেয়েছিলাম জিপিআরএস, আরো ছিল এই টাইপের প্রায় যা যা আছে। জিএসএম অর্থ কি ছিল? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, এই টাইপের কথাগুলো আমরা পেয়েছিলাম। আমরা আরো দেখেছিলাম মডেম, এনআইসি, নিক, এলইডি, এলইডির সাথে এলসিডি এর কথাও আসতে পারে, রিলেটেড বিষয়গুলো। তার সাথে আমরা পেয়েছিলাম ইএমআই। চেষ্টা করি যে কটা আমাদের মনে আছে। মডেমের মধ্যে কিন্তু দুইটা টার্ম আমরা পেয়েছিলাম তখন, মডুলেশন আর ডিমডুলেশন। ওয়াইফাই এর সাথে মডেমকে আমরা প্রায় ভুলতেই বসেছি। কিছুদিন এটা আমাদের আগেও এটা আমাদের পার্ট এন্ড পার্সেল ছিল আমাদের লাইফে ইন্টারনেটের কানেকশনের ক্ষেত্রে। তো মডুলেশন ডিমডুলেশনের সংক্ষেপ রূপকে বলা হয় মডেম। মডুলেটর ডিমডুলেটর দুইটা অংশ থেকে আসে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আগে ছিল, এখন আমরা ইউজ করছি। লাইট ইমিটিং ডায়োড, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি টিভি স্ক্রিন আমরা ইউজ করি। ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এই টার্মগুলো আমরা ভালো করে খেয়াল করব। এই চ্যাপ্টারে আমরা আরো পেয়েছিলাম টিসিপি, এফটিপি, এইচটিটিপি, এটা আমরা অন্য চ্যাপ্টারেও দেখেছি ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে। তো ট্রানজেকশন কন্ট্রোল প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আমরা আরো এখানে এই চ্যাপ্টারে দেখেছি ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই চ্যাপ্টারে বলতে গেলে সবকিছু। এখানে আমরা আরো পেয়েছিলাম ইউটিপি, এসটিপি, মনে আছে কেবলগুলা? কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, তিনটা পেয়েছিলাম। তো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবলের অংশ হচ্ছে এই জিনিসগুলা। আরো ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করছি এখন, সেগুলো হচ্ছে ওয়াইফাই, অবশ্যই তাহলে তার সাথে আছে ওয়াই ম্যাক্স, তার সাথে আমরা স্ট্যান্ডার্ড পেয়েছিলাম IEEE ইত্যাদি, আরো আছে হয়তো আমরা এখন মিস করছি।
মনে পড়ছে না। ওয়াইফাই এর ফুল ফর্ম তোমাদের অবশ্যই জানা আছে। এটা আমাদের এখন পার্ট এন্ড পার্সেল হয়েছে। একসময় মডেম ছিল, আমরা এখন ঘরে ঘরে ওয়াইফাই তে চলে আসছি। ওয়্যারলেস ফিডেলিটি ওয়াইফাই, ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আইটিগুলি ছিল এগুলোর স্ট্যান্ডার্ড। হটস্পট নিয়ে কথা বলছি মেইনলি। হটস্পটের মধ্যে তিনটা অংশ ছিল আমাদের, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। সো এই প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড আছে। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা বলছি IEEE। এই টাইপের যতগুলো বিষয় আমাদের ছিল, এই চ্যাপ্টারে আমরা আরো পেয়েছি ছোট ছোট বিষয়। বিপিএস গতি মাপার একক ছিল বিট পার সেকেন্ড, এখান থেকে কিলো বিট পার সেকেন্ড, মেগা বিট পার সেকেন্ড, টেরা গিগা বিট পার সেকেন্ড, টেরা বিট পার সেকেন্ড, লাস্টে বলেছিলাম পেটা বিট পার সেকেন্ড। বাংলাদেশে অবশ্যই এগুলো এখন অ্যাভেলেবল না, জিবি পর্যন্ত ম্যাক্সিমাম আমরা এখনো আছি। আরো যদি থাকে, আমি হয়তো কিছু মিস করেছি, এই চ্যাপ্টারে আরো বেশ কিছু বিষয় আছে। চ্যাপ্টার 2টা শুধু পরীক্ষা ভালো করার জন্য না, তোমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। আমরা কিন্তু একসময় ভাবতামই না যে অনলাইনে আমাদেরকে এত ডিটেল আসতে হবে, ক্লাসগুলো রেকর্ড করে শুটিং এর মতো করে দিতে হবে। আমরা কিন্তু এখন হ্যাবিচুয়েট হয়ে গেছি। তো তোমাকে আগামী লাইফে যদি আরো শাইন করতে চাও, চ্যালেঞ্জিং প্রফেশনে যদি যেতে চাও, তাহলে তোমাকে এই বিষয়গুলোতে এক্সপার্ট হতে হবে। আইসিটি বইয়ের চ্যাপ্টার 2টা খুবই ইম্পর্টেন্ট, যেখানে তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার নিতে পারো, ফিউচার লাইফে তুমি নিজেই একটা আইসিটির বেস তৈরি করতে পারবা নিজের মধ্যে। তো আরো কিছু মিস করেছি সম্ভবত, বড় চ্যাপ্টার তো আরো কিছু বিষয় এর মধ্যে আছে। তো আমি আশা করব আমি যা দেখিয়েছি এর সাথে যদি তুমি টেক্সট বই থেকে লাস্ট 1 মাস যাবত যে আমি ক্লাসগুলো এখান থেকে করাচ্ছি সবগুলো একটু ম্যাচিং করার চেষ্টা করো, ভালো হয়। আমার তো মনে হয় যে ইউএইচএসসি অনলাইন পেজে যে ক্লাসগুলো টিচাররা আমরা দিচ্ছি, তাদের একটা সিরিয়ালের বিষয় আছে। তুমি যখন ক্লাস করবা, ফ্রি আছো, একজন টিচারের একটা সাবজেক্টের ওই টিচারের ক্লাসগুলো যদি সাবজেক্ট ওয়াইজ পর রিভিউ করো, তাহলে তোমার জন্য সুবিধা হয়। তো আমি তো বলবো সম্ভবত আজকে আমার লেকচার নাম্বার 7, যদি তাই হয় তুমি 6-7টা ক্লাস আমার যদি একটু ভালো করে খেয়াল করো, একসাথে একটু রিভিউ দাও, তাহলে চ্যাপ্টারের উপর সহজে এক্সপার্ট হওয়া সম্ভব। সো আশা করছি সবাই ভালো থাকবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি আমরা, আবার কখনো আমরা স্বাভাবিক পর্যায়ে আসতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।